না তোমাদের অনেকে, তোমরা তো আবার টাইম দিয়ে রাখো। দাঁড়া, তোমরা তো বলো যে অনেক সময় তোমাদের টাইম দেওয়া থাকে, সেরকম হলো 3 minutes আই ক্যান ওয়েট। অলরেডি আমি আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আপনাদের সকলকে, প্রেস মিডিয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ, এবং আপনাদের পরিবারবর্গ সকলকেই অনেক অভিবাদন জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য আমার ফাইন্যান্স মিনিস্টার আমার সাথে আছে, আমার ফাইন্যান্স সেক্রেটারি প্রভাত মিশ্র আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী আমাদের চিফ সেক্রেটারি আমার সাথে আছে, অমিত মিত্র আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি, অমিত দা আছেন আমার সাথে, মনোজ পন্ত আছে যিনি একসময় চিফ সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে বহুদিন কাজ করেছেন এবং আমার এখনও ফাইন্যান্সিয়াল মানে সিওমোর টোটাল অ্যাডভাইজারি কাজ করেন, টোটালটাই ওএসডি হিসেবে করেন, প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আর ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে। আর নির্মল ঘোষ আছেন হুইপ, আর চিফ হুইপ, আর ফিরাদ হাকিম আছে ববি। সুতরাং আমরা একটা পরিবার মিলে আপনাদের সকল পরিবারের সাথে মিলিত হতে এসেছি। আমি প্রথমে বলব, যেহেতু অমিতদা আমাদের সকলের সিনিয়র, মানে ইকোনমিক অ্যাঙ্গেল যদি আপনাদের কেউ, মানে ম্যাথামেটিক্স পার্টটায় যদি কারো কিছু জানা থাকে রিগার্ডিং দ্য নাম্বার or any question about the financial implication, তাহলে আমি এটা অমিতদাকে বলবো টু স্টার্ট। পরে আমি সোশ্যাল স্কিমে আমি আসবো, বাট ফাইন্যান্সিয়াল পার্টটা অমিতদা বলতে পারেন ভালো, তাই অমিতদাকে আমি রিকোয়েস্ট করবো। ওই কাছে নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই সুযোগ দিয়েছেন। আজকের বাজেট সম্বন্ধে সমস্ত বিস্তারিত বিবরণী নিশ্চয়ই আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাবেন। তার আগে আপনারা তো শুনেছেন, চন্দ্রিমাদি পড়েছেন, আমরা সবাই টিম ওয়ার্ক করেছি। এখন এক হচ্ছে বাজেট অ্যালোকেশন, এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে। 4 লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট। 4 লাখ crore ছিল কত? 84,803 2010-11। টুডে উই হ্যাভ রিচ দিস 5 times জাম্প। আমাদের ওন ট্যাক্সেস, আপনারা অনেক সময় বলেন আপনার হোয়াট অ্যাবাউট ইউর ওন ট্যাক্সেস? Own taxes was only 21,129 crores 2010-11। বাংলা ইংরেজি মিলিয়ে বলুন তাহলে সব বুঝতে হবে। হ্যাঁ, অ্যান্ড আজকে সেটা 1,18,669 কোটিতে গিয়ে আমরা বাজেট এস্টিমেটে প্রজেক্ট করেছি। এটা আমাদের নিজস্ব Own যেটা tax। হচ্ছে নিজস্ব ট্যাক্স যেটা আমরা আদায় করতে পেরেছি। তাহলে আমরা সেটাকে 6 গুণ বাড়াতে পেরেছি। সো কেউ যদি জিজ্ঞেস করে ওন ট্যাক্সে কি হয়েছে, জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে উইথ ডেটা আমরা প্লেস করলাম। জিএসডিপি in West Bengal nominal terms is projected to grow about 5 times। সেটাও আপনারা ডেটাতে পাবেন। ক্যাপিটাল আউটলে আপনারা বলবেন যে অ্যাসেট ক্রিয়েটিং স্ট্রাকচার আপনারা কি করেছেন? ক্যাপিটাল আউটলে হ্যাজ গ্রোন বাই 18.5 times, 18.5 times, from rupees 2,226 2010-11-তে, today it is 41,315 crores projected in the budget estimate
যেটা মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট করেছেন, দ্যাট ইজ অ্যামেজিং দ্যাট ক্যাপিটাল আউটলে ক্যান গ্রো বাই 18.5%. কেউ যদি বলে আপনারা অ্যাসেট ক্রিয়েট করছেন কি, তার জবাব এখানে পাবেন। স্টেট এক্সপেন্ডিচার এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর কমন পিপল। কি হয়েছে? 13 times growth, 3,029 কৃষি এবং crores. তার অ্যালাইড সেক্টরে আগে 13% গ্রোথ হয়েছে, বেশি 13 times, 13 টাইমস মোর গ্রোথ। 3,029 কোটির থেকে জাম্প করে আজকে 38,899 crores. So the support to the farmers by Honorable Chief Minister's government, Mahamati Manusher Sarkar, is just amazing. এবং তার প্রতিচ্ছবি আপনারা বাজেটে পেয়েছেন। সোশ্যাল সার্ভিসের আপনি বাজেটে পাবেন। What is the growth from the time that Honorable Chief Minister took office, 2010-11? What is the growth? Social service 18 times, 18 times, not percentage. 6,846 crores এর থেকে it has jumped to 1,20,973 crores in the 2026-27 BE ববি কথা budget estimate. আপনারা বাজেটের কাগজে পাবেন physical infrastructure. What is the rate of growth? 10 times. From 1,759, we have jumped to 17,370 crores. এবারে আসুন revenue deficit. We have reduced from 3.75 যখন সরকারে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী took over as chief minister, 3.75 থেকে আজকে আমাদের target is 1.01%. And our destination is towards zero, art of the possible, step by step. Fiscal deficit, কত ছিল? 4.24%. আমরা এটা we are aiming to go to 2.91% as far as BE is concerned. That's a decrease by 32% decrease. Fiscal deficit under control. Revenue deficit under control. এবারে আপনারা debt stock এর কথা বলবেন। Debt stock as a percentage of GDP, GSDP, আপনারা জানেন ডেটকে অ্যাবসলিউট ফিগারের কোনো মানে হয় না। What is it percentage of GDP? Debt stock ছিল 40.76%. We have brought it down systematically, steadily, despite the fact that Union government has not funded us over 2 lakh crores. We have brought it down from 40.65% debt stock in this budget to 37.98%. এবং downward direction. আরেকটা বড় কথা যেটা আপনারা বাজেটে খুঁজে পাবেন না, quality of the debt is very important. 2010-11-তে much of the revenue deficit was spent not on capital expenditure, not on social infrastructure. আজকে ডেটের কোয়ান্টাম খুঁজে দেখলে you'll be surprised that over 45%, am I right? Over 45% is going into asset creation. এটা কিন্তু কেউ বলে না। ধার আমরা নিচ্ছি, সেই ধারটাকে মানুষের জন্যে, ইনফ্রাস্ট্রাকচারের জন্যে, অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কনভার্ট করে দিচ্ছি। End of March 2011, yes, outstanding debt of the state was 1,87,387. আমরা এসে তার প্রিন্সিপাল শোধ করেছি, আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিল, 1,36,837 crores
অলমোস্ট 1.5 লাখ crores প্রিন্সিপাল যেটা আমাদের ঘাড়ে ফেলে দেওয়া হয়েছিল সেটা আমরা রিপে করেছি। আমরা তার এগেনস্টে ইন্টারেস্ট রিপে করেছি 1,19,446 crores। চিন্তা করুন, তার মানে আপনি যদি পুরো প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যেটা আমরা রিপে করেছি ধরেন, তাহলে বুঝতে পারবেন এইখানে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এক্ষুনি বললেন, FRBM আমরা মেনে চলেছি, যেটা কেন্দ্রীয় সরকার মানে না। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, That is an indication of financial discipline, financial prudence. That's an outstanding case. আমি চিন্তা করুন, ডেটের আসল শোধ করেছি, ইন্টারেস্ট শোধ করেছি, প্রায় 2.5 লক্ষ কোটি আমাদের ঘাড়ে যেটা ফেলে গিয়েছিলেন ওরা, প্লাস 2 লক্ষ কোটি টাকা পাই। প্লাস 2 লক্ষ কোটি আমরা যেটা পাই, সেটা এলে তো সোনায় সোহাগা আমরা আরও লাফিয়ে এগিয়ে যাব। আনএমপ্লয়মেন্ট রেট আপনি শুনেছেন বাজেটে, যদি না নোটিস করে থাকেন, ওয়েস্ট বেঙ্গল ফর পার্সন অফ এজড 15 years and above, মাননীয় ফিনান্স মিনিস্টার বলেছেন, রিডিউসড 45 by 45.65। কে বলছে এটা? আমরা বলছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, as part of periodic labor force survey। আমরা বলছি না। তার মানে reduced by 45.65% between 2017-18 and 2023-24, এই 5 বছরে আমরা 45.65% আমরা আনএমপ্লয়মেন্ট রিডিউস করেছি। These are some of the big picture issues. এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি সব কটা মোটামুটি টাচ করলাম, right from GDP to our own taxes, to fiscal deficit, to revenue deficit, to repayment of loan of those people who left it on top of our shoulder, and right up to reduction of unemployment. হ্যাঁ, এর উপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, একজন একজন করে ওনাকে করবেন, উনি উত্তর দেবেন। Just fiscal prudence. My simple answer is, this government is committed to fiscal prudence. This is why we have been able to lower both of these, and you will find that আপনার last year এ ধরুন আপনারা দেখবেন আমাদের revenue deficit যা ছিল, সেটা যদি খুলে দেখেন, what percentage of the total budget that was last year, do you know? 0.0008%. Nothing. আপনি যদি বলেন আপনার আরইতে চলে গেছে 31 crore, আপনি এখানে 4 কোটি দেখাচ্ছেন, what is 31 crores? 0.0008%. Am I right? So you have to understand যে আমি সবচেয়ে বড় কথা যেটা আমার আপনাদের নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন, quality of debt. Not Government of India doesn't do it. What is Government of India's debt GDP ratio? 54%. What is their fiscal deficit? 4.4%. নামাতে পারেনি, শুধু জ্ঞান দিচ্ছে যে নামিয়ে দেবো, 50%-এ নামিয়ে দেবো। কোথায় বাবা? Look at the foreign debt. It's unbelievable rise in the central government. আর মনে রাখবেন, RBI স্পেশাল উইন্ডো আছে, যার থেকে only central government can borrow at 3 to 4%, whereas আমরা যখন borrow করি, competitive bidding করে আমরা borrow করি, where naturally our interest rate is much, much higher. Advantage of RBI window, but still their debt GDP ratio is 54%. They claim they will take it to 50. Let us see. Their fiscal deficit is 4.4%. Why? Our RBI, FRBM violation.
by union government, not by Mamata Banerjee-led state government. That's an example for other states. তাহলে এখন ইকোনমিক পার্টটা হয়ে গেছে, আর কিছু জানার আছে? থ্যাংক ইউ সো মাচ। Technically anything? Thank you. ঠিক আছে অমিত, Thank you থ্যাংক very ইউ much. অমিত দা। আমার মনে হয় অমিত দা তিনি ইকোনমিক একজন এক্সপার্টস, এবং আজকে নয় দীর্ঘদিন ধরে তিনি সিআইএইচতে কাজ করেছেন, ফিকিতে কাজ করেছেন, এবং আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন উনি আমার সাথে অ্যাডভাইজার ছিলেন, চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে অ্যাডভাইজারি কমিটি। সো হি নোজ ইকোনমি বেটার দ্যান এনিবডি এলস। ওনার হওয়া উচিত ছিল ভারতবর্ষের অর্থমন্ত্রী। যাই হোক, আমাদের উই আর লাকি যে আমাদের বাংলার অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং এখনও আমাদের গাইড করে যাচ্ছেন। আপনারা শুনলেন অমিতদা বলেছেন এফআরবিএম সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম সেটাকে আমরা আগে যেমন ইচ্ছেমতো ধার নিয়ে নেওয়া হতো, এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হয়েছে, আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত। এখন আমরা সেটা করতে দিই না। আমাদের এফআরবিএম সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, যে আপনি এতটা করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুক বা যাই করুন। সুতরাং সেটাকে মেনটেন করতে গিয়ে আমরা মনে রাখবেন, একজন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে, তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায়। কারণ ইন্টারেস্টটা তো লাফিয়ে লাফিয়ে বাড়ে না। আগেকার দিনে তো এই কথাগুলোই জমিদার বা যারা সুদখোর বলতো, যাদের মানে যারা সুদের কারবারি ছিল। এখন এই আইডিয়াটা চেঞ্জ হয়েছে। সুতরাং আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিতদা, যেটা বললেন, চন্দ্রিমা যেটা হাউসে বলেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে, ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ, এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে। শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায়, তাদের সাহায্য করে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়, দুটো পেটে খাদ্য, এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা। সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা
60% না 50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়াও ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেনটিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেরিয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেনটিভ ছাড়া, প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে 2500, 3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা। এবং কোথাও আজকে এখানে কাজ করছে, কাল ওখানে কাজ করছে, এটাও একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো, আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন, এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম, তারা 4000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন, এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4000 বছরে 2000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2500-3000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষি, যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমার মনে হয়, আপনি অমিতদা বলেছেন, তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এছাড়াও আরেকটা আপনারা জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছি। এটা কিন্তু মনে রাখবেন, যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ, যেটা হচ্ছে দারিদ্র সীমা, পভার্টি থেকে আমরা বের করে এনেছি। এটা কিন্তু একটা বড় কাজ। তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, শ্রমশ্রী আছে, এগুলো তো চলবেই। কত প্রোগ্রাম, এগুলো তো চলবে। আমরা একটা প্ল্যান করেছি যে আমরা ভালো করে আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও যদি কেউ থাকে বা স্টেট লেভেলে একটা সার্ভে করব। যতগুলো আমাদের টাউন আছে, হেডকোয়ার্টার টাউন, ইম্পর্ট্যান্ট টাউন, আমরা নামগুলো দিয়ে দিয়েছি। ফার্স্ট ফেজে এগুলো, পরে আবার অন্যগুলো করব। আমরা মডার্নাইজ করব, বাট কাউকে আমরা ভিকটিমস করব না। কোনো গরিব লোককে পাতে না মেরে আশ্রয়চ্যুত না করে কিভাবে করা যায়, সেই জন্যই সার্ভেটা আমরা করব। সার্ভে কমপ্লিট হলে আমরা কাজটা করব। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বলেছিলাম, আমরা অলরেডি টাকা দিয়ে কাজ শুরু করে দিয়েছি, 300 কোটি টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে। গঙ্গাসাগর আপনারা জানেন 1,500 কোটি টাকা খরচ হবে, তার টাকা অলরেডি L&T তার টেন্ডারও পেয়ে গেছেন। এছাড়াও অনেক তীর্থস্থান তৈরি হচ্ছে, অনেক ধর্মীয় স্থান তৈরি হচ্ছে, অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক মাঝের থান তৈরি হয়েছে, অনেক জাহের থান তৈরি হয়েছে। একেবারে কুচবিহারের চিলা রায়ের মূর্তি থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে,
মতুয়াবাড়ি থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, একেবারে হিন্দি থেকে শুরু করে, উর্দু থেকে শুরু করে, বেঙ্গলি থেকে শুরু করে কোনো জায়গাটাই আনটাচ নেই। আমাদের সরকার এর মধ্যেই 26টে চা বাগানও খুলেছে এবং চায়ের মজদুরেদেরও বাড়ানো হয়েছে এবং প্রায় 7 লক্ষর মতো লোক পাট্টা পেয়েছে এবং আরও আগামী দিন হয়তো পাবে। তারপরে প্রায় 1 কোটির মতো বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এই তো মাত্র 2 মাসের মধ্যে আপনারা দেখলেন, 6 মাসের মধ্যে আপনারা দেখলেন 12 লক্ষ এবং 20 লাখ 32 লক্ষ ছাড়া হলো। এরপরেও যদি কিছু বাকি থাকে সেটাও আমরা করে দেবো নেক্সট ফেজে। তারপরে হচ্ছে রাস্তা, আমরা প্রায় 2,20,000 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। জল, আমরা আসার আগে মাত্র 2 লক্ষ বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ছিল। আমাদের সময় এটা শহর, আর যদি কলকাতা এবং গ্রামীণ মিলিয়ে করেন তাহলে এটা 1,87 লক্ষ সামথিং হয়ে গেছে। বাদবাকিটাও টাকা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, যদিও বলে ওরা 40% দেয়, কিন্তু মনে রাখবেন পিএইচই জমি আমাদের বিনা পয়সায় দিতে হয়, আমাদের টাকাও দিতে হয় 60% সম্ভবত। তাছাড়াও আমাদের পাইপ বসানোর জন্য যত কাজ, যত নিয়ে যাওয়া সব আমাদের করতে হয় এবং মেনটেনেন্সও আমাদের করতে হয়। আলটিমেটলি টাকাটা দাঁড়ায় 90 and 10, কিন্তু সেটাও তারা দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। ফলে কাজ কিছুটা আটকে আছে, ওটা আমরা আস্তে আস্তে ফেজ বাই ফেজ করব। এগুলো আমার মনে হয় আমাদের ছিল 94টা প্রকল্প, আজকে আরও 5-6টা ডিক্লেয়ার হয়ে গেল। সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল, মানে সামাজিক সুরক্ষার। সুতরাং আমি খুশি যে 100 দিনের কাজও আপনারা জানেন, যেটা আমরা কর্মশ্রী আমাদের মহাত্মা গান্ধীজির যে নারেগা প্রোগ্রাম, মহাত্মাজির নামই তুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা শুরু করেছিলাম কর্মশ্রী। যেদিন থেকে গান্ধীজির নাম তুলে দেওয়া হয়েছে আমরা তাকে স্মরণ করবার জন্য, তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করবার জন্য আমরা মহাত্মাশ্রী করেছি। সেটা আগে 75 দিন ছিল, এবার বাজেটে সেটা 100 দিনের হয়ে গেল এবং সেজন্য বাজেট প্রভিশন রাখা হয়েছে। শ্রমশ্রী পোর্টালেও আমাদের প্রায় 31 লক্ষ লোক দেশে ফিরে আসার পর 5,000 টাকা করে মাসে যতদিন তারা স্বাবলম্বী না হচ্ছে এবং আমাদের এই মহাত্মাশ্রী প্রোগ্রামে আমরা তাদের কাজে লাগাচ্ছি। সুতরাং এমন কোনো জায়গা নেই, ছোটো ছোটো স্কুলের বাচ্চারা এখানে ব্যাগ পায়, বই পায়, বিনা পয়সায় স্কুল ড্রেসও পায়, মিড ডে মিল থেকে শুরু করে একেবারে স্কলারশিপ, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড সবার আছে। ইভেন কন্যাশ্রী যেমন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ঐক্যশ্রীও সেমনি আছে। SC STদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে, জেনারেল কাস্টদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। তাছাড়াও মনে রাখবেন ওবিসি রিজার্ভেশনও যখন হয়েছিল এডুকেশনের 17%, তার মধ্যে অনেক হিন্দুও আছে, কিন্তু আমরা সেই টাকাটা এক্সট্রা দিই। আমরা যাতে হিন্দুদের, বিশেষ করে যারা জেনারেল কাস্ট, হিন্দু বলে নয় জেনারেল কাস্ট, তারা যাতে সাফার না করে সেজন্য তাদের টাকাটা কিন্তু এক্সট্রা দেওয়া হয়, 17%-এর টাকাটা, মানে এডুকেশনে যে স্কলারশিপ বাবদ। সুতরাং এইভাবে আমাদের অজস্র স্কিম, আমাদের নদীবন্ধন স্কিম করা হচ্ছে এবং বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন, এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা আন্তর্জাতিক এবং জাতীয় লেভেলে আমরা একটা সার্ভে করে একটা পার্মানেন্ট সলিউশন কী করা যায়, কারণ নদীর তো গতিপথ কখন কোথায় যায় আর কোথাও কখন ভাঙে কারো হাতে নেই। তারপরে ডিবিসির নন কোঅপারেশন, একটাও ড্রেজিং হয় না, না ডিবিসি, না মাইথন, না পাঞ্চেত, এগুলো কিচ্ছু হয় না। ফলে প্রতি বছর বন্যায় ভাসতে হয়। আমরা লোয়ার দামোদর বেসিন প্রকল্প যেমন একটা করছি, তাতে অনেক ছোট ছোট কাজ যেমন হচ্ছে, তেমনি আমরা পুকুর কেটেছি প্রায় 5.5 লক্ষের ওপর হবে নিশ্চয়ই। জল ধরো সেই পুকুর কাটার ফলে একদিকে মাছের চাষ হচ্ছে, আর একদিকে জল ধরার মধ্যে আমাদের জলটা সঞ্চিত হচ্ছে, যেটা চাষের কাজে ব্যবহৃত হয়, খরায় ব্যবহৃত হয়। এছাড়াও আমরা 500টা চেক ড্যাম করে দিয়েছি, যে চেক ড্যামগুলোতে জল সঞ্চিত থাকে। এই রকমভাবে আমরা নদী বন্ধনের একটা প্রকল্প নিয়েছি, যে নদী বন্ধনটাকে কিভাবে পরস্পর বন্ধন করে আরেকটু বেশি করে মানবিক এবং সামাজিক এবং পরিবেশ বান্ধব করা যায়, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই টাইপের যেমন মুর্শিদাবাদ, মালদার গঙ্গা ভাঙন আমি আপনাদের বললাম, যে আমরা দেখব যে এই ধরনের মানুষকে পাওয়া যায় কিনা, যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে পায়।
ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে গেলে মনে রাখবেন যে অনেকটা বন্যার পরিধি কমে যাবে। কিন্তু যে তোরে জল ছাড়ে, কারণ ডিবিসিতে আমি শুনেছি ওখানে কয়েক লক্ষ কিউসেক টন জল থাকতে পারে, কিন্তু এখন প্রায় 20 বছর কোনো ড্রেজিং না করার ফলে ওটা পুরো পলি জমে গেছে, ফলে টোটালটাই জলটা আমাদের এখানে চলে আসে। আর যখন জল আমাদের কম থাকে আমরা যদি চাই তখন দেয় না, আর যখন বর্ষায় আমরা ভাসি তখন ওরা আমাদের আরও ভাসিয়ে দেয়। ফরাক্কাতেও দেখুন যখন চুক্তি হয়েছিল, মানে গঙ্গা ওয়াটার চুক্তি, তখন ফরাক্কায় ঠিক হয়েছিল 700 কোটি টাকা রাজ্যকে দেবে ফর দ্য ডেভেলপমেন্ট, কিন্তু সেই টাকার 1 পয়সাও দেওয়া হয়নি। এইভাবে কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি দুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও, বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও সব বাংলাদেশি। স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়ে নবজাগরণ করে যে কোনো রাজ্যে যাচ্ছে তাকে বাংলাদেশি তকমা দিয়ে পেটানো হচ্ছে। এমনকি প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বাংলাদেশে ওপারে পাঠিয়ে দিয়েছিল বিএসএফকে দিয়ে। এই অত্যাচার তো চলছে, পুরো সন্ত্রাস যেদিন থেকে ক্ষমতা এসছে। আমার সারা জীবন স্ট্রাগলের মধ্যে কেটেছে, যতদিন সিপিএম ছিল মার খেতে খেতে এগিয়েছি, জীবন মৃত্যু পায়ে ভিত্ত করে এগিয়েছি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। আপনারা দেখছেন মাননীয় রাজ্যপাল আসছেন, সাথে কত সিকিউরিটি, আমায় ঢুকতে দিচ্ছে না, তারা ঢুকে যাচ্ছে। ইভেন একটা পার্লামেন্ট অ্যাসেম্বলিতে সিস্টেম আছে, এটা ওনার দোষ নয়, আসলে ওরা জানে না। আরে নিয়ম হচ্ছে গভর্নর, স্পিকার সাহেব যান, গভর্নর যান, পেছনে চিফ মিনিস্টার। আমি আর কিছু বললাম না, ছেড়ে দিলাম, কি আর হবে। আমি বললাম ভাই ডেরো মত, ইধার মে কুছ নেই হোগা, কই নেই। তো যাই হোক, ওরা সিকিউরিটি নিয়েছে, সিকিউরিটি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সিকিউরিটি আই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। কিন্তু ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আজকে কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পয়েলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা 26শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে, ফিরদৌসীরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো, কোর্ট যদি স্টে করে দেয়, সেখানে আমাকে আইন মানতে হয়, আইন মেনে চলতে হয়, সংবিধান মেনে চলতে হয়। কাজে আপনাদের মনে রাখা দরকার, কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, ভাষাহীন, ভবিষ্যৎহীন, কর্মহীন, টোটালটাই অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিটেলড বাজেট। কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না, কোনো কাজেরই গর্ব করতে নেই, এবং কোনোটাই আমি একা করি না, সবাই মিলে করে। কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয়। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। অনেক সংকট সত্ত্বেও, বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও, প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি, লড়াই করে যাচ্ছি, কারণ মানুষের ভরসা আছে বলে।
আমার এইটুকুই বলার ছিল। এরপরে আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো, এর জন্য আমার টেলিপ্রম্পটার দরকার নেই। আপনি তো দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। এটা মনে রাখবেন। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। और जियो को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম। আপনি আপনার কোয়েশ্চেন করুন, আমি কারো কথার উত্তর দিতে রাজি নই। বলুন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। ওই যে এক সেকেন্ড করি তো তোমায় দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের আগেই বলেছি, আমি হাউসেও বলেছি, আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি। আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন, যে 75% পেনশন ভুক্ত যারা, তারা চিকিৎসায় 2 লাখের বেশি পেতেন না। ধরুন একটা হসপিটালে গেলেন, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, সরি যাতে না হয়, বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবার কথা হচ্ছে সে 2 লাখের বেশি পেত না। এখন আমরা বলেছি তার পেনশনের 75% আমরা যেটা ক্যাশলেস করে দেবো। তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন।
একটা দ্বারা উনি আচ্ছা উনি আগে ও আগে ফার্স্ট জিজ্ঞেস করেছিল। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ৩,০০০ টাকা করে তারা দেবেন লক্ষ্মী ভান্ডার এবং বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000 ইলেকশনের সময় 10,000 আর এর উত্তর হচ্ছে তারপরেই বুলডোজার। ওদের সবাই চেনে ওরা যে কত মিথ্যে কথা বলে। এই শুনুন, লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনও অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 दिन আগেই। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है, बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फरवरी से ही उसको मिलेंगे। हम इसको बारे में कोई बात नहीं कहेंगे। नो रिगार्डिंग सुप्रीम कोर्ट आई एम नॉट गोइंग टू कमेंट्स एनीथिंग। इसका साथ इसको कंपेयर मत कीजिए। बजट इज देयर हक, इट इज द राइट ऑफ द पीपल। सो बजट, इट इज द इकोनॉमिक राइट, सोशल राइट, constitutional right and the democratic rights of the people. So don't compare with this to that. না, কালচারাল সিটি অলরেডি পদ্মপুকুরে আমরা বিরাট বড় টেলি একাডেমি করে দিয়েছি, তার পাশেও সংস্কৃতি কেন্দ্র টেন্দ্র হবে। আর তার আগে ফ্লাইওভারও করে দিয়েছি কামালগাছি মোড় থেকে, গড়িয়াও ফ্লাইওভার আছে। আর স্পোর্টস সিটি ডুমুরজলায় অলরেডি একাডেমি তৈরি হয়েছে, হকি স্কেচ তৈরি হয়েছে, দেখুন আপনারা হকি স্টেডিয়াম। এবং ওখানে যেটা বলে হকি খেলোয়াড়দের জন্য যে অ্যাস্ট্রোটার্ফ, ওটাও তৈরি হয়ে গেছে। এবং সিএবি ওখানে ক্রিকেট একাডেমিও করছে। সুতরাং ওটা স্পোর্টস সিটি হিসেবেই খ্যাত হবে। আর এই রকম যে সমস্ত ইম্পর্টেন্ট টাউন আছে প্রত্যেকটা আমরা নতুন করে মডার্নাইজ করব। नो रिएक्शन भाई साहब, ये तो आपको भी पता है, हमको भी पता है, सब वैनिश हो रहा है असली चीज। इसमें चुप रहना ही ठीक है। दीदी, आपने पहले ही कह दिया था कि विधानसभा में तृणमूल अकेली लड़ेगी इस चुनाव में। आज कांग्रेस ने ऑफिशियली अनाउंस किया है कि वो बंगाल में अकेले चुनाव लड़ेगी। ये तो उसका अलग पार्टी है ना, तो वो उन्होंने उनका बात तो कह सकता है, जैसे हम हमारा बात कह सकती हूँ, उन्होंने भी उनका बात कह सकते। इसमें ऐतराज क्या है? Sorry, can you repeat it? I can't see the development or the peace of the people. They are in a very stressful mood. I want to see them happy. বাজেটের বইটা দেখা আর দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমাদের এখানে 7 কোটি লোকের মধ্যে 2,41,00,000 প্লাস আরও 20,000-30,000 ওই যারা অ্যাপ্লাই করেছিল সেগুলো ইনক্লুড হয়ে যাবে। যুবক যুবতীও পাবে না, অন্য কোনো স্কিম পাবে না এক্সেপ্ট এডুকেশন স্কলারশিপ। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, এগুলো আমি তো হাত দিতে পারি না, সেগুলো তো তারা পাবে, এটা এক্সট্রা।
খাবার খাও।